আইটিভি বাংলা রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনমুন আমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে শুরু হয়েছে যমুনা নদী ভাঙন। হাতিয়ায় আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। আশাশুনির কাদাকাটিতে জামায়াতের পথসভা অনুষ্ঠিত। টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী জামাই মেলা। কাল বৈশাখী ঝড়ে চাঁদপুর কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে এক গৃহবধূর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামালপুরের দেওয়ানগঞ্জে বিগত বছরগুলোতে যমুনা নদীতে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ভাঙন দেখা গেছে, কিন্তু চলতি বছর বর্ষা শুরু না হতেই চরডাকাতিয়া গ্রামে যমুনায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জামালপুর প্রতিনিধি রাশিদুল ইসলাম সম্রাট আইটিভি বাংলাকে জানিয়েছেন, গত কয়েকদিনে চরডাকাতিয়া গ্রামের অন্তত 15টি বসতভিটা সহ চরডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরডাকাতিয়া গ্রাম জামে মসজিদ সহ শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। স্থানীয়রা বলেন, চরডাকাতিয়া পাড়া শেষ 2 মাসে 50-60টা বসতভিটা চলে গেছে নদীর গর্ভে, এবং আমাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান চরডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভের অনুকূলে। এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের কাছে যে আপনারা ওই দ্রুত আমাদের এখানে বস্তা ডাম্পিং করে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষা করুন। উন্নয়ন বোর্ড থেকে কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যবস্থাতে এখনও টিকে নাই, পুরোপুরি টিকে নাই। কিছুটা রোধ হয়েছে, কিন্তু এখনও যে তার আশেপাশে যেভাবে ভাঙন চলছে, এখন যদি পরবর্তী ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর টিকানো সম্ভব না। তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন যাতে তারা শীঘ্রই আরও জিও ব্যাগের ব্যবস্থা করে। ওখানে কতগুলো গুচ্ছগ্রাম আছে, আর আমাদের 6 সম্পত্তি আছিল। এর পর 10-15 বেগে ছিল, সমস্ত নদীর গর্ভে চলে গেছে। এখন আস্তে আস্তে আমরা ভাঙতে 11 বার ভাঙছি। ভাঙার পর এই এখানে একটা স্কুল আছে, এলাকার ছেলেমেয়েরা তারা লেখাপড়া করে, 200-250 ছাত্র এখানে লেখাপড়া করে। একটা মক্তব আছে, একটা মসজিদ আছে, একটা ঈদগাহ মাঠ আছে। আর এই স্কুলটা যদি ভাঙি যায় আমাদের এলাকার লোক কোনো লেখাপড়া করে হওয়া না, একদম অদম হয়ে যাবো। তা আমার কাছে অনুরোধ করো যে জেলার স্কুল থেকে খোলাবাড়ি থানা পর্যন্ত যদি আপনারা একটা বেরিয়ে বান দিয়ে পান তাহলে অনেক সুবিধা হবো। ভিটেমাটি আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে ওইসব এলাকার কয়েক হাজার মানুষ। একসময় যাদের সব ছিল, আজ তারা আশ্রয় নিয়েছে অন্যের জমিতে, রেলের জমি সহ বিভিন্ন স্থানে। জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের পাউবো নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান বলেন, আমরা প্রাথমিকভাবে তো কিছু জিও ব্যাগ ফেলে প্রায় 10,800 জিও ব্যাগ ফেলে ভাঙন কন্ট্রোলের চেষ্টা করেছি স্কুলটা রক্ষায়। তো ওই জায়গায় কিছুটা ভাঙন কমে গেল, মানে ব্যাপক হারে ভাঙন চলমান আছে। এইটা আমরা পুরো প্রতিবেদন করে আমরা পর্যটন কর্তৃপক্ষকে জানিয়েছি, নির্দেশনা পেলে আরো ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ওই স্থানে প্রায় 10,800 বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। এটি দিয়ে নদী রোধ করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশনা পেলে আরো ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর হাতিয়ায় দৈনিক আমার দেশ ও সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ 5 সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক ফোরাম। হাতিয়া প্রতিনিধি উত্তম সাহা আইটিভি বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন সঞ্চালনায় ছিলেন আমার দেশ হাতিয়া প্রতিনিধি GM ইব্রাহিম। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। এছাড়াও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ সহ প্রমুখ। বক্তারা বলেন, 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা আমার দেশ পত্রিকা ও সম্পাদক সহ তাদের বিরুদ্ধে আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। পূর্বের ন্যায় তারা মানুষের কণ্ঠ রোধ করতে মিথ্যা মামলা হামলার চেষ্টা করছে। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ তাদের ফ্যাসিবাদী চরিত্রকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আশাশুনি উপজেলার কাদাকাটিতে জামায়াতে ইসলামের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি MH টুটুল আইটিভি বাংলাকে জানিয়েছেন, সোমবার বিকেলে ইউনিয়ন জামায়াতে এই পথসভার আয়োজন করে। এতে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা 3 আসনে জামায়াতের নমিনি হাফেজ মাওলানা মুফতি রবিউল বাশার।
মাস্টার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির নুরুল আফসার মুর্তজা, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, নুরুল ইসলাম, হাফেজ নাইম প্রমুখ। সভায় ইউনিয়ন সেক্রেটারি আলী হায়দার সহ সেক্রেটারি সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা। টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী জামাই মেলা। এই মেলাকে কেন্দ্র করে বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দেন টাকা। জেলার বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী নারী পুরুষ ভিড় করছে এই মেলায়। বিভিন্ন রকমের খাবার, শিশুদের খেলনা ও নারীদের প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি সৈয়দ সারোয়ার সাদি রাজু আইটিভি বাংলাকে জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের জামাই মেলার নারী পুরুষদের ঢল নেমেছে। টানা 150 বছর ধরে প্রতি বছরে বৈশাখ মাসে 11, 12 ও 13 তারিখে মেলার আয়োজন করে রসুলপুর গ্রামবাসী। এই মেলাকে কেন্দ্র করে আশপাশে অন্তত 30 গ্রামের মেয়ের জামাই বেড়াতে আসে শ্বশুরবাড়িতে। তরুণ তরুণীরাই এই মেলার মূল আকর্ষণে পরিণত হয়েছে। মেলার দিন শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে উপহার হিসেবে টাকা দিয়ে থাকেন। মেলা আগত বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস কিনে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান জামাইরা। দীর্ঘদিন ধরে এটি নিয়মে পরিণত হয়েছে। এই এলাকার মানুষের নিকট ঈদ বা পূজা পার্বণের মতোই এই মেলার উৎসব হিসেবে পালন করেছেন। দোকানিরা হরেক রকমের মিষ্টি, আচার, খেলনা সহ নানা ধরনের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। মেলাটি বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও কালের পরিক্রমায় এখন জামাই মেলা হিসেবে পরিচিতি পেয়েছেন। মেলাকে ঘিরে রসুলপুর ও এর আশেপাশের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। আর জামাইকে মেলা উপলক্ষে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর শাশুড়িরা বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন। এলাকার জামাইরাও প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন। একে অপরের সাথে দেখা হয়ে তারা আনন্দ বিনোদনে মেতে ওঠেন। গ্রাম্য মেলার যে একটা ভালো লাগার বিষয় আছে, সেই বিষয়টি আসলে এখানে এসে আমি পেয়েছি এবং আমি ফিল করেছি যে এখানে দেখেন কত রকম বাহারি রঙের খাবার, স্পোর্টসের যে খেলনাগুলো রয়েছে, মিষ্টির যে আইটেমগুলো আছে, এখান থেকে কিছু কেনার ইচ্ছা আছে, আর বেবিদের জন্য কিছু খেলনা কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক এখন যদি আমি আমার প্রাইজিং এবং পছন্দের মধ্যে পড়ে আমি কিনবো। আমি এসেছি রসুলপুর জামাই মেলায়। রসুলপুর জামাই মেলাটা আজকেই ফার্স্ট আসলাম, তো দেখে আমার খুব ভালো লেগেছে। এখানে রয়েছে বাহারি রকমের দোকান এবং অনেক ধরনের জিনিস দেখে মনটা আসলে ভালো লাগছে, মনটা খুশিতে ভরে উঠেছে। এই মেলায় এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে মেয়েদের অনেক কিছুই পাওয়া যায়, তারপরে বিভিন্ন রকমের খাবার, তারপরে কসমেটিক আইটেম, এগুলো সব পাওয়া যায়। তো সবাই এই মেলায় আসবেন, এসে সবাই মেলা উপভোগ করবেন। আমি মেয়ের জন্য কসমেটিক কিনছি, আর খেলনা কেনা হয়েছে বাচ্চাদের জন্য, এগুলাই। বাজার থেকে আসি রসুলপুর জামাই মেলা। মেলা 3 দিন চলে। প্রতি বছরই আমরা এই মেলায় আসি, জিলাপি বিক্রি করি, মিষ্টি বিক্রি করি, আরো অনেক রকম জিনিস আছে এই মেলায়, সবকিছু পাওয়া যায়। বেচা বিক্রি মোটামুটি ভালোই আছে। আসছি সিরাজগঞ্জ থেকে, বেচা কিনি আল্লাহর রহমতে ভালো। এবার বেচা কিনা ভালো, অনেক মানুষ হয়েছে, ভালো মানুষ আসছে মেলায়। শত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী জামাই মেলা। এই জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার মূল আকর্ষণ এখানে জিলাপি, গুল্লার এবং কসমেটিক্সের প্রসাধনের মাল বিক্রি হয়। এখানে খাট থেকে আরম্ভ করে বিভিন্ন কাঠের ফার্নিচার বিক্রি হয়। এই মেলাটি আমাদের দীর্ঘ 3 দিন ব্যাপী এই মেলাটি চলে। মূলত আজকে মেলার যে মূল সেটা গোল্লা এবং জিলাপি, এগুলো বিক্রি বেশি হবে। এরা এবং জামাইরা আসবে, জামাইরা এসে প্রসাধনী কিনবে, পাশাপাশি গোল্লা, রসগোল্লা এগুলি কিনবে। এটা শত শত বছরের পুরানো এই মেলাটি আসলে আমরা কেউ বলতে পারবো না কত বছর ধরে শুরু হয়েছে। আমরা যারা মুরব্বীরা ছিল তাদের কাছেও আমরা জানতে পেরেছি, ওনারা বলেছেন আমাদের এই বাপ ঠাকুরদার আমল থেকে শুরু হয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে 150 বছরের নিচে এটা হবে না, 150 বছর ধরে চলমান। প্রতি বছরের এই দিনে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। মেলাতে এসে খুশি আগতরা। কাল বৈশাখী ঝড়ে চাঁদপুর কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে বিশাখা রানী সরকার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার 28 এপ্রিল বেলা 11টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের পূর্ব বিলে এ ঘটনা ঘটে। নিহত বিশাখা রানী সরকার নাহারা গ্রামের হরিপদ সরকারের স্ত্রী। চাঁদপুর কচুয়া প্রতিনিধি হারুনুর রশিদ আইটিভি বাংলাকে জানিয়েছেন, সকালে ফসলি জমি ধান আনতে বাড়ি থেকে বের হবার পথে ঝড় বৃষ্টির কবলে পড়েন তিনি। পরে বজ্রপাতে প্রচণ্ড শব্দের শিকার হন তিনি। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কর্তৃপক্ষ জানান তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে বজ্রপাতে আতঙ্কিত হয়ে মারা যান তিনি। তবে তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আকাশে কালো মেঘ দেখলেই নিজেদের প্রতি প্রতিরোধ ব্যবস্থা ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর ছাত্র কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রতিনিধি মাফিজুল ইসলাম আইটিভি বাংলাকে জানিয়েছেন, 28 এপ্রিল সোমবার বেলা 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ক্ষেতলাল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বাজার এলাকায় এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা ক্ষেতলাল থানা গেটের সামনে অবস্থান নেন। সমাবেশে বক্তব্য রাখেন নিহত কাফির বাবা ইকবাল খন্দকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার মুখপাত্র শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল উপজেলা ও আলমপুর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি জোবাইর হোসেন ও প্রভাষক সেলিম সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থী কাফির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আগামী 15 দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। গত 18 এপ্রিলের সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কাফি খন্দকার। 26 এপ্রিল দুপুরে শিশুটি নিজ গ্রাম উপজেলার সহলাপাড়া গ্রামের ভিতরগাড়ি নামক কচুরিপনা যুক্ত একটি পরিত্যক্ত ডোবা থেকে কাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নওগাঁর একদিনের ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের দাবি, মৌলিক উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ইস্পাহানী ইসলামিক চক্ষু ইনস্টিটিউটের পরিচালনায় একদিনের ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ প্রতিনিধি সারোয়ার হোসেন অপু আইটিভি বাংলাকে জানিয়েছেন, 28 এপ্রিল সোমবার অনুষ্ঠানটি সকাল 10টায় আধাইপুর ইউপির চেয়ারম্যান AK রেজল করিম উপস্থিত থেকে উদ্বোধন করেন। উক্ত ক্যাম্পটিতে 186 জন রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয় এবং এর মধ্যে 16 জন বাছাইকৃত রোগীকে ফ্রি ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিক চক্ষু ইনস্টিটিউট নওগাঁয় নিয়ে যাওয়া হয়। কর্মসূচির সমন্বয়কারী মনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী সমন্বয়কারী মোহাম্মদ তারিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সুরভি আক্তার সহ 9 জন হেলথ ভলেন্টিয়ার, ডাক্তার জান্নাতুল নাইম মেডিকেল অফিসার, ইস্পাহানী ইসলামিক চক্ষু ইনস্টিটিউট নওগাঁ এবং অলোক কুমার অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার, ইস্পাহানী ইসলামিক চক্ষু ইনস্টিটিউট নওগাঁ। এই মহৎ উদ্যোগটি সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও আধাইপুর ইউনিয়নবাসী। স্টারলিংক পেল লাইসেন্স। মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করার জন্য লাইসেন্স পেয়েছে। সোমবার 28 এপ্রিল এই লাইসেন্সের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো। গত 25 মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং নির্দেশিকা জারি করে। সেই অনুসারে স্টারলিংক NGSO স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর লাইসেন্স পেতে BTRCর কাছে আবেদন করে। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে গত 21 এপ্রিল অনুষ্ঠিত কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশের নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার। মুনমুন আমিন, ITV বাংলা, ঢাকা। জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি মাফিজুল ইসলাম ITV বাংলাকে জানিয়েছেন, সোমবার সকাল 10টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি সার্কিট হাউস পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায়, নারী ও শিশু আদালতের বিচারক আব্দুল মুক্তাদির ও জেলা লিগ্যাল এইড অফিসার বেগম জান্নাতুল রাফিন সুলতানা।